মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত ভালোভাবে আমাদের সেলিব্রেশন চলছে। আচ্ছা, আমাদের কে কোথায়? কে কেন আসবে? লাস্ট টাইমে দেখিসনি ধার দিজি মানে কি ধোলাই হয়েছে। সেই জন্য বলতে পারবো না, ওর যা ধোলায় ওর সবকিছু ধুয়ে গেছে। কিন্তু তাও তোর লজ্জা থাকে না, চলে আসে তো যখন তখন। আর আসার চান্স নেই। মাপানি ধাপানি। তুমি কোথায়? ম্যাজিশিয়ান, হ্যাঁ এখন অডিও ভিজুয়াল বাদ, শুধু অডিও। কিন্তু আজ হঠাৎ তুমি অডিও নিয়ে এলে কেন? আমি এখন অফলাইনে গানের ক্লাস করাচ্ছি। মাপানি ধাপানি মৌনি আই লাভ ইউ। দেখি শুনি কি করেছে, চলো। ডিভিডিতে আছে একটা ভঙ্কুশ, যার কন্টেন্টে নেই তো কোনো হুঁশ। শোটা চালায় ম্যাজিশিয়ান আর আমি। ম্যাজিশিয়ানের গালে আমি, তুমি পিসির স্বামী, আমার পিসির স্বামী। ম্যাজিশিয়ানের গালে আমি। আমি বলেছি আমার বউ তুলে কথা বলবে না। আচ্ছা ম্যাজিশিয়ান, হ্যাঁ তাহলে অন্যের বউ তুলে কথা বলি। হ্যাঁ তোলো, ওতে কোনো যায় আসে না, তোলো অন্যের বউ। শুভ যমরাজকে পরায় যে ন্যাপি, কিন্তু কিছু না করেই হ্যাপি। মৌনি আমায় নিয়ে যাবে লন্ডন, পূজা দেবে গলায় মালা, মণি দেবে কপালে চন্দন। পূজা দেবে গলায় মালা, মণি দেবে গালে চন্দন। ওরে বাবা, এত সুন্দর গানের পর তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, মানে স্পেশালি ওই ধোলানিটা খাওয়ার পর কি অবস্থা সেটা। এত রিকোয়েস্ট যখন করছে তো আমাদের দেখতে ইচ্ছে করছে। দেখাবো? প্লিজ প্লিজ প্লিজ। আরে ফটোকেস্ট দেখাও তো, কে একটু। আপালুত করে ও বাবা, এই আমাকে নামাও, আমার খুব জোরে টয়লেট পেয়েছে। অঙ্কুশ ওকে এরমই থাকতে শুরু কর, থাকো। কেন তুমি শোনোনি ওরা দুজনকে বোন বলতে রাজা? চেপে রাখতে পারে না ম্যাজিশিয়ান, তোমার মতো ম্যাজিশিয়ানও বেশিক্ষণ চেপে রাখতে পারে না। ওকে নামিয়ে দাও ম্যাজিশিয়ান, নামিয়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পিসি ঘুরে বেড়াতে ভালোবাসে সেটা আমরা জানি, কিন্তু কতটা ঘরোয়া হতে পারলো কি এ কটা বছরে? ও বরাবরই ভীষণ ঘরোয়া, আর এখন তো বোধহয় আরো ঘরোয়া হয়েছে। রান্না বান্না সবকিছুতে একেবারে পটু। ভালো, আমার থেকে এখন আমি হাজবেন্ড। আইডিয়াল হাজবেন্ড। হ্যাঁ, খালি রাগটা একটু কমে গেলে সব ঠিকঠাক। আবার রেগেও যায়। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে লাস্ট কোথায় ঘুরতে গেলে? এত ঘুরতে ভালোবাসো তোমরা? লাস্ট আমি বহুদিন যাইনি, ও তো ঘুরে বেড়াচ্ছে কাজের সূত্রে। আমি থাকে না প্রায়, ম্যাক্সিমাম সময় বাইরে থাকছি আমার অফিসের কাজে, তো সেই সূত্রে আমার বেশ প্রচুর ঘোরা হয়েছে। বরঞ্চ আমার তো ভালো লাগে, আমি কাজ না থাকলে বাড়ি থেকে এখানে খুব ভালো ও ম্যানেজ করে। মানে আমি যখন বাইরে থাকি পুরো এই দিকটা পুরোটাই ও সামলায় এবং খুব ভালো করেই সামলায়। বাকিটা আমি এখানে আরামসে কাটিয়ে দিই, কোনো আমার সমস্যা তাহলে তুই বলতে চাও দেরি না থাকলে তুই বেটার থাকো। পয়েন্ট টু বি নোটেড। একদম। ও আমার পাশে আবার দিগন্ত দা এসেই বলছে, এই মা ঋষি। এইবারে আবার আমি বললাম, দিল নজর লাগিয়ে 5 কিলো একটা নীলা বার করে সঙ্গে সঙ্গে আমি মাথায় নজরটা কাটিয়ে দেবো বাবা, এরকম করছে। আমি তখন এসে নজর দিয়েছি।
বলছে আঙ্কেল। আরে সৌরভ গাঙ্গুলিকে দাদা বলেন, ওই জন্যই তো না, আমার দিগন্তদা হচ্ছে ইউনিভার্সাল আঙ্কেল। হ্যাঁ, ও সবাই সবার আঙ্কেল। আমি ছোটবেলা থেকে আঙ্কেল বলে দেখি। আর কি ধরনের ব্যবহার হচ্ছে এটা? কোজাগরি প্রজেক্ট যখন শুরু করেছি দিগন্তদার সাথে, আমায় বললো আমার থেকে 4 বছরের বড়। প্রজেক্ট শেষ হচ্ছে বলছে তোর থেকে আমি ছোট রে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না আমায় কেন ফোন করা হয়েছিল, আমাকে এত অপমান কেন? পুজোর কি প্ল্যান বলো? পুজোয় যদি শুটের শিডিউল থাকে তাহলে হয়তো আমাকে বাইরে থাকতে হবে, না হলে কাজ না থাকলে হোপফুলি কলকাতাতে থাকবো। শর্মিষ্ঠা তো যা যা বলবে আমি জানি, ওর লিস্ট নিয়ে এসছে হয়তো। কাটছে, কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না, সেরকমই কি বল, ভালো করে বলো, একটু ভালো করে বলো, দারুণটা বলো। দারুণ, দুর্দান্ত। বিয়ের পরের লাইফটা কেমন? বিয়ের আগে একটা জীবন থাকে সব মেয়েদের, বিয়ের পর একদম 360 ডিগ্রি একটা টার্ন, দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতো জীবন, তাই তো? অসাধারণ, সত্যি ওর অসাধারণ। মানে রোজই ভাবি কেন করলাম, রোজই ভাবে কেন করলাম। কেন তুমিও তো বলো যে বিয়ে করে ভুল করেছি। কে সংসারী কিরম দিগন্ত? কে? না, অ্যাজ এ পারসন ভীষণ ভালো, খুবই ভালো সংসারী। বাজার টাজার সব করে দেয়, সব ঘরে সব কিছু নজর রাখতে করে একদম। তাহলে কোন দিকটা মাইনাস? সব দিকটা প্লাস। ঘুরতে যাওয়া নিয়ে তো একদম সময় দেয় না, মানে বাইরে থাকতে বেশি ভালোবাসে। মানে আমি আমার বাপের বাড়ি একাই যাই ম্যাক্সিমাম। ইয়েতে কবে গেছিলে হানিমুনে? 2.5 বছর পর। 2.5 বছর পর কোথায়? ভালো ব্যবহার করো না, একটু ভালো ব্যবহার করো না। না না, মন্দারমণি? তাহলে কোথায়? না, আমরা দার্জিলিং গেছিলাম, কালিম্পং দার্জিলিং। সেটা হয়ে গেছে আরো 2 বছর। হ্যাঁ, তার মধ্যে আর কোথাও যাওয়া হয়নি। না। পুজোয় কি দিয়েছো? পুজোয় কি চাই বলো? মানে রচনার দিন না আমার। না, পুজোয় কি চাই বলো? মানে না, রচনারও কি চাই, তোমারও কি চাই? আমি তো দেবো তোমাদের। আমার চাই পার্টি, বিয়ের। এটা নিয়ে কিন্তু আমিও ওকে বলেছি যে দেখো 4 বছর আমার বিয়ের পার্টি চাই, ডেফিনেটলি দেবো। ন্যূনতম তার সভ্যতা নেই, তার এইটুকু তার একটা কার্টেসি নেই, যেতে বিয়ে করেছে সুন্দর মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে, একটা নতুন জীবনে প্রবেশ করেছে, আমাদের একবার বলবে বা ডাকবে বা জানাবে। খাওয়ানো তো দূরের কথা, রাইট, জানাবে, সেইটুকু পর্যন্ত প্রয়োজন মনে করে। শোনো ঋষিরা যে বাইরে চলে যায়, আজকে হচ্ছে তোমার মহালয়ার সেকেন্ড ডে, আর কালকে মহালয়া হয়ে গেছে। এই পুজো এখনো 5 দিন বাকি আছে, একটা দিন বলো কোন দিন যাও। আজকে সন্ধ্যাবেলা পুরোহিত মশাই আসবে, আমি ফাইনাল ডেটটা জেনে আজকে তোমায় জানিয়ে দেবো, ফোনে ফোন করি। হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আগে শুনি এত ব্যবসা কি ব্যাপার? বানিয়ে বলছে সব। কত রকমের ব্যবসা? কোনো ব্যবসাই নেই, শুধু অভিনয় করি। না বলো না। ও পূর্ণা করেছে, বলছে আছে অনেক। ভেরি ইন্সপায়ারিং। না, আর কি করছে যে বিজনেস বলতে মধুবনীর আছে, বিউটি পার্লার আছে ওর। ওকে, এটা তো ছিলই। হ্যাঁ, জিম আছে। ওর চেহারা দেখলেই বোঝা যায় কি আছে। ও জিম আছে, আর এই টুকটাক কিছু ইনভেস্টমেন্ট নরমাল। টুকটাক ইনভেস্টমেন্টটা কি রাজা? ইনভেস্টমেন্ট বলতে মানে আমরা দুজন খুব কাজ করে প্রপারলি বুঝে ঠুঝে 3টে প্রপার্টি করে নিয়েছি। আর ইউটিউব একটা বড় ইউটিউব জায়গা আছে, ইউটিউব ওখানে প্রচুর ব্র্যান্ড কোলাবোরেশন আছে, সেগুলো করি। তো মধুবনী রাজা এই নিয়ে সারাক্ষণ ব্যস্ত, তারপরে আবার বেবিরা। হ্যাঁ, মানে আমরা দুজনেই না প্রচন্ড ওয়ার্কাহলিক পারসন, মানে আমাদের কাজটাই সবথেকে বেশি এনজয় করে। আমি জিজ্ঞেস করছিলাম মানে সকাল থেকে কাজে থাকবো। ভেরি গুড, এক্সিলেন্ট। এর বাইরে কিছু ভালোই লাগে না, মানে আমরা অনেকবার ভেবেছি যে চলো ঘুরতে যাওয়া ভালো লাগে, এখন ভালো লাগে কারণ ওখানে গিয়ে ব্লগ করতে পারি। হ্যাঁ, ওইটা একটা কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ে। 3-4 দিন হয়ে গেলেই না মনে হয় আরে শুটিং এ যাওয়া হচ্ছে না। দুজনের যে ওয়ে অফ থিংকিংটা সেম। Same. এটাও একটা বিশাল বড় ব্যাপার, একজন পছন্দ করে আরেকজন পছন্দ না করে তো বাড়িতে ক্লাস লাগতো। অনিন্দিতা, পঙ্কজজি, বরকে কথা বলতে দাও না, এত ডমিনেটিং বউ তুমি। আমায় দেখে মনে হয়? বলো। অ্যাকচুয়ালি ও থাকেই না বাড়িতে, শুটিংয়ে যায় সকালবেলা 8টার সময়, আর তারপরে বিকেলে ঢুকে 10টা-11টার সময় ঢুকে ও। সকাল 8টা থেকে রাত্রি 11টাতে বাইরে থাকে, তার জন্য কথা হয় না। তো লং ডিসটেন্স রিলেশনশিপ হয়ে গেছে তো। আমার তো ছোটবেলা থেকেই লং ডিসটেন্স না, ভগবান ওটা কপালে লিখে দিয়েছে। আমার বাড়িটা এত দূরে শুটিং এর থেকে যে বাই দ্য টাইম আমি বাড়িতে ফিরি 10টায়, যদি প্যাক আপ হয় 11টায়, 11:30। তারপর আর কি কথা বলার আর নেই, চান্স। ওর তো 4 বছরে চুপ হয়েছে, আমি তো 33 ইয়ার্স। মনে পড়ে প্রথম দিনটার কথা পঙ্কজজি? প্রথম দিনটা আমি তো গোয়াতে ছিলাম ট্যুর গাইড, তখন ও গোয়া ঘুরতে এসেছিল। তখন আমি গাইডিং করার সময় ওকে দেখে নিয়েছি, ও আমাকে বলতো কি তুমি একটু গান গাও। আমি গানের ধারে কাছে নেই, এরকম হতো। আমরা একটা গ্রুপে গেছি, সো আমরা সকলেই তখন হয় না যে গ্রুপে ঘুরতে গেলে অন্তাক্ষরী খেলে, এই খেলে, ওকে বলছি ইউ কাম এন্ড জয়েন উইথ আস। না,
বাট ওইটা একটা ছিল ফার্স্ট আমাদের একজন আরেকজনকে মিট করেছি। তারপরে আফটার 2 years আমি শো করতে গেছিলাম গোয়াতে। শো করতে গিয়ে তখন আবার যোগাযোগটা হয়। আর তারপরে ইটস এ লং জার্নি। তারপরে লং জার্নি। কি রকম মনে হলো পঙ্কজ এই জার্নিটা? খুবই ভালো। এখন 33 ইয়ার্স তো চলে গেছে, খুবই ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা না আমরা ওই টিপিক্যাল হাজবেন্ড ওয়াইফ ওই বন্ডিংটাই আমরা নেই, আমরা এখন মোরা ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা এখন মানে আমার বার্থডে গেল লাস্ট মান্থে, একটা বুকে এনে দিয়েছে, বললাম থ্যাংক ইউ বয়ফ্রেন্ড। ও বললো ইয়েস অ্যাটলিস্ট এই সময় হাজবেন্ড বলো। বললাম নো নো নো, ইউ বি মাই বয়ফ্রেন্ড অনলি। মেরা বয়ফ্রেন্ড मैं तेरी গার্লফ্রেন্ড। ও কতটা সংসারী? ভালো ঠিকঠাক করে এত বছর সংসার ঠিকঠাক করছে? কিন্তু কি করে ও এসে আমাকে বলবে আমরা একটু কাজ করি, কাজে হাত দেবে, তারপর পালিয়ে যাবে। না না, আমি শুরু করি, আমি এরকম করো না, এরকম বলো না। শুরু করে কিন্তু এন্ড আমি করি, মানে 10% ও করে, 90% আমি করি। পূজা থাকছে এখানে? পুজোটায় আমরা এবারে যেমন অরুণাচল যাচ্ছি। অল দ্য বেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যতক্ষণ না পর্যন্ত মা আমার কথা শুনছেন, আমার তপস্যায় তুষ্ট হয়ে ফিরে আসছেন, যতক্ষণ না পর্যন্ত মালতী দিদি সুস্থ হচ্ছে, এই তপস্যা চলবে ডাক্তারবাবু। মা তুষ্ট হবেন, আবার বেদিতে ফিরবেন, তবেই আমি এখান থেকে উঠব। তার আগেই তুমি দম বন্ধ হয়ে মরবে গৌরী। মার ফিরবে না, তোমার আর দেখা হবে না। গৌরী, রাত 1টা বাজছে, এখন কি ছেলে মানুষই করছো বলো তো? উঠে এসো ওখান থেকে। রাত ভোর হয়ে দেবী পক্ষ পড়ে গেলেও আমি উঠবো না ডাক্তারবাবু। জয় মা। দেখো না, গৌরীর তো কোনো সারা শব্দ নেই, জল থেকেও তো উঠছে না। ও মা, বৌদিমণি এখনো উঠছে না কেন? কি হবে এখন? তোমরা কেউ তোলো ওকে শিগগিরই। তোকে তো দেখছি একদম সুস্থ লাগছে রে। কি বলছো গো? আমি আবার কখন অসুস্থ হলাম? কই, আমার তো কিছু মনে নেই। ভালো তো, তুই এরকম করছিস কেন? এই মালতী, তুই তো জল থেকে ভয় পাচ্ছিলিস, এক ফোঁটা জলও খাচ্ছিলিস না। হ্যাঁ মনে পড়েছে, আমার গলায় কাটার মতো কি যেন একটা বিঁধছিল, ঢোক গিলতেও ভয় করছিল, তাই বোধহয় জল খেতে চাইছিলাম না। আর এখন 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 তো আমার কোনো অসুবিধা নেই। আমি ওকে একটা অ্যান্টিরাবিস ইনজেকশন দিয়েছিলাম, কিন্তু একটা মাত্র ডোজে এত তাড়াতাড়ি রিকভারি তো সম্ভব না। তার মানে গৌরীর একটা কাজ শেষ হলো। হ্যাঁ, এটা কি করে হলো? সত্যি সত্যি গৌরীর তপস্যায় মালতী ভালো হয়ে গেল নাকি? গৌরী, গৌরী, তোমার তপস্যা সফল হয়েছে, মালতী ভালো হয়ে গেছে। হ্যাঁ গো বৌমণি, আমার কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমি এখন জল খেতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। গৌরী শোনো, মা যখন তোমার কথা শুনেছেন, তোমার উপর কৃপা করেছেন, তখন বাকিটাও করবেন। আর এভাবে ডুবে তপস্যা করার কোনো দরকার নেই। গৌরী, এই গৌরী, কথা শোনো, বেরিয়ে এসো। এবারও মরবে, মরতে ওকে হবেই। দেখছো না জলে ডুবে থেকে থেকে কেমন সাদা হয়ে যাচ্ছে ও। বাবা, 2টো বাজে তো এখন। আমি তোমাকে বলে রাখলাম, ঠিক 2:30টে বাজুক, দেখবে তার মধ্যেই ওর ভবলীলার সাঙ্গ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মায়ের জন্য প্রদীপটা নিয়ে যায়। দাদাভাই শিগগির আয়, ঘরে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি আয় না, দেখ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে চল 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 চল। গৌরী গৌরী ভূমিকম্প। তারা তারা মন্দিরে একা আছে ছোটকা, ওকে প্লিজ নিয়ে এসো। সাবধানে। দরজা খুলছে না কেন ছোটকা? দাদাভাই দাদাভাই শিগগির আয়, দরজা খুলছে না। ঈশান ঈশান তুমি একবার ওদিকে যাও। একটু দেখো। দরজা খুলছে না মানে? দেখি তারা 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 ছোট কি হচ্ছে বলো তো? এইভাবে তো খুলবে না, মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। তারা কি ব্যাপার, হঠাৎ এত কাশির ঘন্টা বাজছে কেন? বাবা ঘড়ির দিকে তাকিয়ে দেখো কটা বাজে, 4টে বাজে। আজ যে মহালয়া, মানে কি এই পুণ্য লগ্নে গৌরী বিদায় হয়েছে। সত্যি কি হয়েছে না আছে বিশ্বাস নেই। ও বারবার কিভাবে যেন বেঁচে ওঠে। না আগে নিশ্চিত হই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিচ্ছু পাবেন না रियान, नहीं तो एक छोटा सा बुलेट आपका हिसाब किताब बराबर कर। এমন কোন বুলেট তৈরি হয়নি গুরু শর্মা যেটা জ্যাফকে মারতে পারবে। আপনার এই মাফিয়াগিরি যদি ছুটিয়ে দিতে না পারি না, তাহলে আমার নামও জ্যাফ সান্যাল নয়। একটা বিষয় কিন্তু আমার খুব খারাপ লেগেছে, যে আপনি একটা চক্রের সঙ্গে জড়িত ছিলেন। সেই চক্রটা নানা রকম দুষ্কর্ম করে গেছে, একটার পর একটা ক্রাইম করে গেছে। মারণ ব্যাধির সময় এই হাসপাতালের বাইরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি, পেসমেকার নিয়ে কালোবাজারি তো এখনো চলছে। তারপর ওষুধ নিয়ে, যাই হোক, আপনি আমাকে একটা কথা বলুন তো। কি মেম সাহেব? আপনার কাছে এখানে কেউ এসেছিল? আমার কাছে কেউ আসেনি তো মেম সাহেব। দীপক বাবু, আপনি ভুলে যাচ্ছেন বেবি গোমস মারা গেছে। তার মারা যাওয়ার কারণ, তার শরীরে একটা পেন কিলার ইনজেক্ট করা হয়েছিল।
যেই পরিমাণ ওষুধ, যে পরিমাণ মেডিসিন একটা মানুষ সহ্য করতে পারে না, তার থেকে বহু 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 গুণ বেশি পরিমাণ ওষুধ তার শরীরে রেখেছিল। দীপক বাবু, আপনি বোঝার চেষ্টা করুন। আপনাকে বুঝতে হবে দীপক বাবু, আপনি এই হাসপাতালের একজন সাধারণ কর্মী। আপনার মুখ খোলা উচিত দীপক বাবু, আপনার মুখ খোলা উচিত। আপনি পুরো ব্যাপারটা সাক্ষী। কে আপনাকে বলেছে যে কালো বাজারে নিয়ে মুখ খুললে আপনাকে মেরে ফেলবে? দীপক বাবু, আপনাকে সাক্ষী দিতে হবে। আপনাকে বলতে হবে দীপক বাবু, মুখ খুলুন। দীপক, কে ওখানে? দীপক বাবু, আমি কিন্তু জানি কে বলেছে। আপনি হয়তো ভয় পেয়ে আমাকে বলতে চাইছেন না আপনাকে কে হুমকি দিয়ে গেছে। আপনাকে হুমকি দিয়ে গেছে গুরু শর্মা। एक्सक्यूज मी, इस नाचीज को गुरु शर्मा कहते हैं। নাচিস কি বলছেন মশাই? আপনি তো একটা চিজ। वैसे जिस मतलब से आप यहां आई हैं, कुछ नहीं मिलेगा। इच्छु पाबेन ना रियान, नहीं तो एक छोटा सा बुलेट आपका हिसाब किताब बराबर कर देगा। तो छोटो बुलेट अपना के उड़िए देगा। जान फिर जान। ए गुरु शर्मा, मेरे गिरेबान पे हाथ। यस, ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে না বাংলা মার বোঝেন, বাংলা মার মারবো। আপনার টেংড়ি খুলে রেখে দেবো বলে রাখলাম, জিভ টেনে ছিঁড়ে দেবো বলে রাখলাম। হুমকি নয়, একদম কোনো হুমকি নয়। আর রইল বাকি বুলেটের কথা। এমন কোনো বুলেট তৈরি হয়নি গুরু শর্মা যেটা জ্যাসকে মারতে পারবে। মেডিসিন মাফিয়া, আপনার এই মাফিয়াগিরি যদি ছুটিয়ে দিতে না পারি না, তাহলে আমার নামও জ্যাস সান্যাল নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে দিদি, আপনি কাঁদছেন কেন? আমার স্বামীকে এখানে ভর্তি করেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল অটো রিক্সাতে। কাছে ধরে কিছু না পেয়ে এখানেই ভর্তি করেছিলাম। ওরা যা যা বলেছে সব টাকা দিয়েছি। এখনো পর্যন্ত 14 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এখন বলছে আরো 2 লক্ষ টাকা জমা। সে কি আপনার স্বামী কেমন আছেন এখন? জানি না, তাহলে তো বলছে ভেন্টিলেশনে আছে। আমার সব শেষ হয়ে গেছে, আমাকে ওরা কিছু দেখতেও দিচ্ছে না। ওনার প্রবলেমটা কি বলুন তো? ম্যাডামকে তো বলেছিলাম টাকা জমা করতে, উনি তো করেননি। আপনি কি ওনার রিলেটিভ? টাকা জমা করবেন? না না, আমি ওনার রিলেটিভ নই। আমি विलास, मैं कह रहा था कि अगर उस पेशेंट का बिल हो गया हो तो उसे रिलीज कर दो, ठीक है? ठीक है सर। सर आपके नहीं, मैं नहीं दूंगा। थैंक यू। नहीं, मैं नहीं जाऊंगा। मेरा सब ठीक है। डॉक्टर कॉल। ওই মহিলাকে দেখতে পাচ্ছেন? ওনার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার হসপিটালে অ্যাডমিটেড।
এখনো পর্যন্ত 14 লাখ টাকা ওরা জমা করেছে। ওনার থেকে আরো 2 লাখ টাকা চাওয়া হয়েছে। কোথা থেকে দেবে বলুন তো ওরা? কোথা থেকে দেবে? ওনাকে দেখুন, উনি নিশ্চয় হয়ে গেছেন পাগলের মতো, কাজ যেন দিকে তাকিয়ে দেখুন একবার। উনি কি আপনার পরিচিত কেউ? না। না, তাহলে ওনাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? রিমেম্বার ইট, দিস ইজ আ হসপিটাল। হ্যাঁ সেটা মানছি, কিন্তু অলরেডি 14 লাখ টাকা খরচা হয়ে গেছে, আরো 2 লাখ টাকা ওনাকে জমা করতে বলা হয়েছে। উনি তো নিশ্চিত হয়ে গেছেন। তাহলে উনি এখানে এসেছিলেন কেন? আপনি জানেন একটা আধুনিক ওটির কত খরচা? ডক্টর কল, কখনো তো মানুষ হন। লিমিটের মধ্যে থাকবেন, লিমিট ক্রস করবেন না। আমি তো বললাম ওনাকে দাতব্য চিকিৎসালয়ে নিয়ে যেতে বলুন। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যাব। ছেড়ে দিন আমার স্বামীকে। আমি কোথা থেকে পাবো এত টাকা? ডক্টর বিলাস। ইয়েস স্যার। কে দেখছেন ওনাকে? ডক্টর চতুর্বেদী। ওকে, ওনাকে বলবেন যে উনি যদি বন্ড সাইন করে পেশেন্টকে নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন। ওকে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর মধ্যে না অনেক মনুষ্যত্ব আছে, যেটা তোমাদের কারোর মধ্যেই নেই। তাই আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ পুতুল দিয়ে এগিয়ে যাবে, পুতুল দিয়ে অনেক নাম করবে, আর সেটা আমার প্রতিজ্ঞা, সেটা আমার শপথ। তোমার আলোর মধ্যে আনা কালকেই গোছাচ্ছি, কালই অন্ধকারে পাঠিয়ে দেব। যা প্ল্যানটা করেছি না, খুব ভালো তো শিমুল, তুমি যে একটা সোশ্যাল ওয়ার্ক করছো সেটা তো খুবই ভালো, তোমার তো খুশি হওয়া উচিত। প্রতীক্ষা, টিজ করো না। আহ ও বৌমা, কি বললুম তোমায়? বললুম নে, ভালো কথা ভালোভাবে নেবে, কথা শুনে নে। মা, তুমি মাঝে মধ্যে এরকম অবুঝ হয়ে ওঠো কেন বলো তো? বুঝেও কিছু বুঝতে চাও না। না আমি বুঝি, সংসারে শান্তি বজায় রাখার জন্য তো। ঠিক আছে মা, দেখো তোমাকে তো এই সংসারে শান্তি বজায় রাখতেই হবে, তবে আমার কিন্তু সেই দায় নেই। কেন গো বৌমা, ও কি কথা? তুমি না এ বাড়ির বড় বউ, বলি তোমার সে দায় থাকবে না কেন? কাকে বলছো তুমি মা? কাকে? ওকে বাবা, উনি তো সবকিছুর ঊর্ধ্বে। আগে দেখি মা, এ বাড়ির বড় বউয়ের পরিচয়টা ঠিক কতদিন ধরে রাখতে পারি, তারপর তো বাকি কথা হবে। আমি তো বলেইছি তোমাদের যে আমি এই বাড়িতে বেশি দিন থাকবো না। পুতুলদি, আরে এই পুতুলদি, তোমায় নিয়ে যে আমি কি করবো না? আমি কি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাচ্ছি? বলো তো, কান্নাকাটি থামাও। আগে দেখে নেবে যে নাচে গানে প্রতিভা কত বিকশিত হচ্ছে, তারপরে সারা পৃথিবী জুড়ে এদিক ওদিক এদের নাচ গানের শো থাকবে। আর তোমাদের নাচ তো অন্য ধরনের নাচ, মানে আমি যতটুকু জানি আর কি, যে এই ডান্স ফর্মে না স্কোপ আছে। আরে ওই মাফিয়া টাফিয়া যারা হয় তারা না এই ধরনের ডান্স দেখতে ভীষণ পছন্দ করে, আর এই ধরনের ডান্স যে মেয়েরা করে তাদেরও খুব পছন্দ করে। এন্টারটেইনমেন্ট। আজ আমি তোমার সাথে তর্ক করব না প্রতীক্ষা। ঈশ্বর না করুক তোমার জীবনটা চোখের জলে ভরে উঠুক। আজ হাসি পাচ্ছে, স্বাভাবিক হাসি পাওয়াটা। হ্যাঁ, আমি চাই যে তুমি আর পলাশ খুব ভালো থাকো। আর আজ যে কথাটা বললে না, সেই কথার আমি প্রতিবাদ করব না। সময় উত্তর দেবে, আর সময়ের হাতে আমি সবটা ছেড়ে রাখলাম। তাই প্রতীক্ষা, এখনো কিন্তু সময় আছে, নিজের দিকটা দেখো, নিজের জীবন নিয়ে ভাবো। তুমি চাইলে কিন্তু এখনো পলাশকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু না না, তুমি সেটা করবে না আমি জানি, কারণ পলাশ তো তোমার ধ্যান জ্ঞান। সেটাই স্বাভাবিক। আজকে পলাশের জন্য তুমি সবার সাথে অন্যায়ভাবে ফাইট করছো, করো,
আমিও মন থেকে চাই তোমাদের ভালোবাসার জয় হোক। আসি, হ্যাঁ পুতুল দি, চলো আসছি মা, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তো তোমার ছেলেদের অহংকার করা উচিত ছিল। তার দিদি যাচ্ছে, তোমার বড় ছেলের বউ যাচ্ছে, কিন্তু কোথায়, অহংকার তো নয়, উল্টে রেগে যাচ্ছে। আমি ওর থেকে কিছু আশা করি না। তুমি চলো মা, তুমি গেলেই হবে। হ্যাঁ, তাইলে আমি বরং ওই ছুটতে গিয়ে শাড়িখানা বদলে আসি, কেমন? হ্যাঁ বৌমা, জানো তো আমি না কতদিন হয়ে গেছে গো কোনো ভালো অনুষ্ঠান দেখতে যাইনি। আর আজ তো আমার বৌমা নাচবে, আমার মেয়ে গান গাইবে। বাপরে 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 বাপ, তুই যাবি? হ্যাঁ, কি মজা কি মজা কি মজা! একটুখানি তোকে আরো নিয়ে দিলে গো, দিলে গালে ঘাড়ে এক গাড়া থুতু লাগিয়ে দিলে গো। আচ্ছা মা, ঠিক আছে, মেয়েরই তো থুতু, আদর করে না একটা থুতুই লাগিয়েছে। বলছি ও মামা তুমি যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, আমরা বরঞ্চ নিচেই ওয়েট করছি। বলছি শোনো না, তোমার শাড়িটা আজকে আমি সিলেক্ট করে দিই। হ্যাঁ, আমি না সুন্দর করে তোমার শাড়ি ধরে দেবো। বৌমা দেরি হয়ে যাবে গো, দেরি হয়ে যাবে। আমি ওই আলমারিতে সামনে যা আছে ওই তার মধ্যে একখানা যে শাড়িটা পরিনি, পাট ভাঙেনি এখনো, সেরকম একটা কিছু পরে আসি গে। হ্যাঁ ঠিক আছে, ভালো দেখে শাড়ি পরো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তোমরা, আমি ছুটতে আসছি। মা যাবে পুতুল দি? ওরে বাবা, ল্যান্ডলাইন এখন কে ফোন করলো? দাঁড়াও দেখি। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি তারিণীচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরাগ ব্যানার্জির কলিগ বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি উনি তো এখন বাড়িতে নেই, উনি স্কুলে আছেন। হ্যাঁ, উনি স্কুলেই আছেন। আমার নাম প্রজ্জ্বল রয়। আসলে যে কারণে ফোনটা করা, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই ওনাকে হসপিটালে নিয়ে আসতে হয়েছে। মানে আমি ঠিক জানি না। তো উনি ক্লাস নিচ্ছিলেন, তো ক্লাস নিতে হঠাৎ করে মাথায় এলিয়ে পড়ে যান, মানে ঠিক সেন্সলেসের মতো। তারপরে উনি বললেন যে ওনার বুকে নাকি খুব ব্যথা করছে। কি বলছেন, বুকে ব্যথা করছে? এই বউ, এই বউ, কার বুকে ব্যথা করছে একটুখানি আমার বল দেখি। আমি ওর ভাইকেও ফোন করেছি, আর আপনাদের বাড়িতেও ফোন করলাম। বাই দ্য ওয়ে, আপনি কি বলছেন, মানে আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ, এখন কি অবস্থা একটু বলবেন? দেখুন, এখন কি অবস্থায় আছে আমি ঠিক বুঝতে পারছি না। মানে ওনাকে তো হসপিটালে নিয়ে আসা হয়েছে, আর আপনাদের কিন্তু একটা বন্ড লাগবে, মানে যদি অপারেশন কিছু করতে হয় সেই জন্য আর কি। বলছি কোন হসপিটালে? জেলা হসপিটালে নিয়ে এসেছি, মানে জেলা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, বলছি ডক্টর দেখেছে? সেটা ঠিক জানি না, অ্যাকচুয়ালি এমার্জেন্সিতে আছে তো। আর আমি জাস্ট গাড়ি থেকে নেমেই আপনাকে ফোনটা করেছি। আসলে আমাদের হেড স্যার বললো যে সবাইকে ফোন করে জানাতে, তাই কিন্তু আমি আপনাকে ফোনটা করলাম। বলি ও বৌমা, হয়ে গেছে, চলো চলো। মা, ফোন এসছে দেখো, কার নাম বুকে ব্যথা করছে, বুকে ব্যথা। আমাকে মনে বলো তো, পরুর স্কুল থেকে ফোন এসছে। মা বলছে ও স্কুল থেকে না ফোন করেছে, তোমার ছেলে ক্লাস নিতে অজ্ঞানের মতো হয়ে গেছে, বুকে ব্যথা করছিল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বলিও কি কথা, এই জন্যই আমি তোমাকে বলেছিলাম বৌমা, বেশিবার বেরোনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরা সবাই সাক্ষী দেবে নাকি? এরা কারা? এরা তো সব আমাদের ক্লাবের ছেলে। মানেটা কি? শাক বাজাচ্ছে কেন?
এই এরা আবার কোত্থেকে এলো? এরা সব পাড়ার কাজের লোক। রে বাপরে বাপ, এ তো গুণে শেষ করা যাবে না। বিয়ে ভাঙবি না? এবার দেখ কেমন লাগে। থাম 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 থাম। বর্দা, চা খেলে দোকানে? কেমন করে চা? ভালো? হ্যাঁ দাদা বলুন, এটা কটা চা খেয়েছে? একটা চা। দাম দেবেন তো? আমি দেবো কেন, বর্দা দেবে। আপনি আমাদের চা দিন, 1 2 3 4 5 25টা চা দিন, 25টা। বাজার এই বাবু, বলছি মানিকরা তো তোর বন্ধু, বল ওরা কেন এসেছে বলতো পর্ণার পক্ষে সাক্ষী দিতে? হোয়াট? আপনার বন্ধুরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ম্যানিপুলেট করুন। দেখি এসো, চলো দিকে এসো। পড়ে যাবো তো। আরে এদিকে এসো। কেন? আরে এসো না। দাঁড়াও, কি হচ্ছে কি মানিক দা এসব? হ্যাঁ, তুমি না আমার বন্ধু? তুমি তো আমার বন্ধু, তুমি এইভাবে ওদিকে গিয়ে আর এসব কি বাজাচ্ছ তুমি? দেখ, বন্ধু যদি ভুল পথে যায় না, সেই বন্ধুকে ঠিক পথে আনার দায়িত্ব বন্ধুদের। ও তাই? তা বলে তুমি এইভাবে? মানিক বাবু, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কথা বলছি। বিরোধী পক্ষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনি আসুন। আপনি একদম স্টেডি থাকুন, দুর্বল হবেন না। আসুন আমার সাথে। পারলেন না তো? ঠিক আছে, আমি দেখছি। আসুন আসুন। হ্যাঁ, যা তো। যতই তুমি সাক্ষী আনো, আজ জিতবো আমি। আজকে তোমাকে আর তোমার ক্লায়েন্টকে কাঁদিয়ে ছাড়। আজ জিতবে সৃজন। আজ জিতবে আলোকপর্ণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন দত্ত আলোকপর্ণা দত্তের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনছেন। উনি এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাইছেন। স্ত্রীর কাছ থেকে যা যা পাওয়ার ছিল উনি পেয়ে গেছেন, তাই আর স্ত্রীকে ভালো লাগছে না, সেই কারণেই উনি এই ডিভোর্স চাইছেন। চোখু দাদা, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি কাদা ছোড়াছুটির মধ্যে আসতে চাইনি। বড় বড় করে এসো তো, কথা আছে। আমি গরুর মতো তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমরা অন্য দলে বলে কি কথা বলাও যাবে না? আর মায়ের দিকে তাকাচ্ছে কেন? এসো। চিঠি যাও, কি বলছে শুনে এসো গিয়ে। শোনো না মেজো কাকি, বাবা যখন মাকে বাইরে নিয়ে গেছে ঠিক বুঝিয়ে সুঝিয়ে আমাদের দলে করে নেবে, চিন্তা করো না। শ্যামসুন্দর, শুরু করো। ইয়েস মিলট। মিলট, আমার মক্কেল সৃজন দত্ত 1 বছরেরও কম সময় হলো শ্রীমতী আলোকপর্ণা বসুকে বিবাহ করেন, কিন্তু বিয়ের পর থেকেই এই পর্ণা দেবী আমার মক্কেলকে অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে তোলেন। ওনার কনফিডেন্স নষ্ট হয়ে গেছে, মানুষটা মাটিতে মিশে গেছে। মিলট, একবার আপনি আমার মক্কেলের মুখের দিকে তাকান, ওনার মুখে দুঃখের ছাপ পড়ে গেছে। মুখটাকে একটু দুঃখ দুঃখ করুন। ধর্মাবতার, আমাদের কাছে বিয়ে হলো একটি পবিত্র বন্ধন, যেখানে দুটি নারী পুরুষ ভালো থাকে, কিন্তু এটা হলো একটা সোশ্যাল মিথ, মিথ্যে কথা। বিয়ে করে মহিলারা পুরুষদের ওপর নির্যাতন করে, তাদের ওপর নিজের অধিকার জাহির করতে চায়। অসহায় পুরুষ জাতি কখন যে নির্যাতনের শিকার হয়ে যায় সেটা তারা নিজেরাও টের পায় না। দেখেছিস বর্ষা, লোকটা আবার নিজের কথা বলছে। অবশ্য কথাগুলো ভুল কিছু বলছে না। যাই হোক, আমার মক্কেল সৃজন দত্ত ওনার স্ত্রী আলোকপর্ণা দত্তের বিরুদ্ধে ওনার প্রতি মানসিক নির্যাতনের অভিযোগ আনছেন, আর উনি এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাইছেন। মিলর্ড, আলোকপর্ণা দেবী যে কন্টেস্ট করছেন তার কোনো গ্রাউন্ডই নেই।
ধর্মাবতার, আপনার কাছে আমার আশা যে আপনি আমার মক্কেলের পক্ষেই রায়দান করবেন। দ্যাটস অল মাই লর্ড। অবজেকশন, ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ। ধর্মাবতার, আমার ক্লায়েন্ট আলোকপর্ণা দত্তের ওপর ওনার হাজবেন্ড যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। বরং সৃজন দত্ত এবং ওনার পরিবারের কেউ দীর্ঘদিন ধরে আমার ক্লায়েন্টের ওপর মানসিক নির্যাতন চালিয়েছেন এবং তিনি যখন তার প্রতিবাদ করেছেন তখন সমস্ত দোষ ওনার ওপর চাপিয়ে দিয়ে এনারা দায় মুক্ত হতে চেয়েছেন। পুরুষ মানুষেরা যেমন সংসারে মিথ্যে বলে, ঠিক সেরকমই সৃজন দত্ত এবং ওনার উকিল আজকেই কোর্টে দাঁড়িয়ে সেই একই জিনিস করে যাচ্ছে। স্ত্রীর কাছ থেকে যা যা পাওয়ার ছিল উনি পেয়ে গেছেন, তাই আর স্ত্রীকে ভালো লাগছে না, সেই কারণেই উনি এই ডিভোর্স চাইছেন। যোগ্যদাতা, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি কাদা ছোড়াছুটির মধ্যে আসতে চাইনি, কিন্তু এছাড়া যে অন্য কোনো উপায় ছিল না। যোগ্যদাতা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্রদা, আমাকে আজকে একটু কলকাতায় যেতে হবে। তুমি এই শরীর নিয়ে কলকাতায় যাবে? ফাইন্যান্সারদের সাথে মিটিং রয়েছে। তোমার ওই স্পোর্টস একাডেমি। রোহিত কোথায়? রোহিত ওই তো। ও এই তো। রোহিত, তোমার কাছে একটা অনুরোধ আছে আমার। কি বলো? তুমি আমার সাথে একটু যাবে মিটিংয়ে? মানে আমি তো কিছুই বুঝি না, জানোই এসবে। রুদ্রদা? হ্যাঁ বলছি, তুমিও তো জানো আমি এসবের কিছু বুঝি না। মানে বাড়ির সবাই জানে যে আমি বক্সিং ছাড়া কিছুই বুঝি না। আমি আবার স্পোর্টস একাডেমি খুলতে চাইছি। যাই হোক, খুব কি অসুবিধা হবে রোহিত? মানে গেলে না আমার ভীষণ সাহায্য হতো, জানো তো। স্যার, আমি তো শুধু ছুটে এসেছি, আমার তো ট্রেনিংটা বাকি। বলুন। শালিনী, তুমি রেডি হও, আমি যাব তোমার সাথে। তুমি একটা স্পোর্টস একাডেমি খুলতে চলেছ, সেখানে এই অঞ্চলের ছেলে মেয়েরা খেলাধুলো শিখতে পারবে। এটা খুবই ভালো উদ্যোগ, আমি ডেফিনেটলি তোমাকে সাপোর্ট করব। রেডি হও, আমি রেডি হয়ে আসছি। থ্যাংক ইউ রোহিত, থ্যাংক ইউ। ফুলকি, ফুলকি, তোমার কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা হবে না। তুমি যাও, রেডি হয়ে এসো। স্যার, আপনি আবার আমার কথা বিশ্বাস করলেন না তো? কি আস্তে মুখটা বন্ধ রাখো নিজের। আমি চাই না শালিনী আর তোমার ছোট মনের পরিচয় পাক। কি তোমার প্রবলেমটা কি ফুলকি? আমি সিরিয়াসলি আমার ব্যাপারটা বুঝতে পারছি না। এই মেয়েটা তো অন্যদের বিষয়ে পুরো অন্যরকম চিন্তা করে। জ্যোতির বিপদে ছুটে যায়, নিজের বাবার টাকার দরকার বলে মোট বয়, আর শালিনীর ব্যাপারে তোমার মনটা হঠাৎ করে এতটা সংকীর্ণ কি করে হয়ে যায়? আমি তোমাকে একজন স্পোর্টস পার্সন হবার ট্রেনিং দিচ্ছি, একজন খেলোয়াড়। সেই মনটা কোথায় তোমার মধ্যে? হ্যাঁ, দেখো ফুলকি, একজন খেলোয়াড়ের মনটা যদি বড় না হয় না, তাহলে সে যতই প্র্যাকটিস করুক, যতই ট্রেনিং করুক, জীবনে কিছু করে উঠতে পারবে না। এই কথাটাই আমি তোমাদেরকে বলছি, ওকে বোঝাও ঠিক মতো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা যে আসবেন আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ সো মাচ, আমি ভীষণ কৃতজ্ঞ। আরে আপনি এত বড় একটা প্রজেক্ট নিয়ে কথা বলবেন আর আমরা আসবো না, তাই কি হয়? এটা তো আর ওই সাধারণ ঘরবাড়ি তৈরির কাজ নয়, স্পোর্টস একাডেমির কাজের কথা বলে বলা। তা ইনি মিস্টার রোহিত রায়চৌধুরী না? আপনি আমাকে চেনেন? কি বলছো রোহিত? তুমি একটা সময় যে লেভেলের খেলতে, তোমাকে সবাই মনে রেখেছে, তোমাকে কেউ ভুলে যেতে কি করে পারে? আপনারা দুজনে যে একসঙ্গে এই প্রজেক্টটা করছেন এটা জেনে খুব ভালো লাগলো। আমি ভাবতেই পারছি না আজকের দুনিয়ায় যেখানে নিমেষের মধ্যে মানুষের স্মৃতি চলে যায়, সেখানে এরা আমাকে মনে করতে পারছেন। আচ্ছা রোহিত বাবু, আপনার কি মত? এই স্পোর্টস একাডেমিতে কলকাতা থেকে ছেলে মেয়েরা যাবে? মানে পূর্ব মেদিনীপুর অঞ্চলে গিয়ে খেলাধুলো শিখবে লোকজন? না শেখার তো কিছু নেই স্যার। দেখুন স্যার, ভালো কোচিং পেতে মানুষ কি না করে। কালকে সকালে আবার আমরা এই কাজ নিয়ে বসবো। আজকে উঠতে হবে। ওকে। কাল মানে কাল তো আমি কলকাতায় নেই। নেই বললে কি করে হবে রোহিত? ওরা তোমাকে ছাড়া তো মিটিংই করবেন না, তাই না স্যার? উনি আছেন কালকে, আমরা কালকে মিটিংটা করছি। বেশ বেশ, তাহলে কালকে আমাদের সাথে দেখা হচ্ছে। একটা রাতেরই তো ব্যাপার, থেকে যাও না, আমার বাড়িতে চল। হোয়াট? তোমার বাড়ি? না না শালিনী, সেটা হয় না। আরে বাবা রোহিত, তোমার কাছে কাজটা আগে না কোথায় থাকবে এটা আগে বলো তো। আমি যদি এখন বাড়িতে ফোন করে বলি যে আমি কলকাতায় থেকে যাচ্ছি শালিনীর সাথে, তাহলে তো মা, জেঠুমনি, বাড়ির সবাই চোটে লাল হয়ে যাবে। কিন্তু শালিনীকেও তো এইভাবে মাঝপথে ফেলে চলে যাওয়া যায় না। ও যেটা করছে ভালো কাজই করছে। কি করব আমি এখন? ইস, খুব ঝামেলায় পড়ে গেছে রোহিত রায়চৌধুরী। কিন্তু আজ তোমাকে বাড়ি নিয়ে গিয়ে এমন ফাঁদে ফেলতে হবে যাতে তুমি শালিনী মিত্রর মুঠোর মধ্যে চলে আসো। আজ রাতের পর শালিনী মিত্র মিডিয়াতে স্টেটমেন্ট দিতে পারবে তার সঙ্গে রোহিত রায়চৌধুরীর একটা সম্পর্ক তৈরি হয়েছে নতুন করে। তাতে শালিনী মিত্রর কিছু যায় আসবে না, কিন্তু রোহিত রায়চৌধুরী, তোমার জীবনটা শেষই হয়ে যাবে বিবেক দংশনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাঁশুরির মধুর ধ্বনি, এই ময়ূরের কেকা, এই তুলসী পাতার হাওয়ায় আন্দোলিত হওয়া, এই সকল প্রকার শুভ সংকেত, এর অর্থ হচ্ছে সেই শুভক্ষণ এসে গেছে
যার জন্য আমি প্রতীক্ষা করেছিলাম, আমার প্রভু এসে গেছেন। আমার প্রভু। প্রভু, আমার নারায়ণ, প্রভু, আমার প্রভু এসে গেছেন। যাবেন না আপনি। যদি আপনি এই আশ্রমের সীমার বাইরে পা রাখেন তাহলে আপনার অভিশাপ ফলিত হবে গুরুদেব, আর আপনি পাষাণ হয়ে যাবেন। যাবেন না গুরুদেব, যাবেন না। আমাকে আর আটকাতে পারবে না। 25 বছর ধরে আমি নিজেকে এই আশ্রমে বন্দী করে রেখেছি। আমার অভিশাপও আর আমাকে প্রভুর থেকে দূরে রাখতে পারবে না। আপনাকে দর্শন করার পরে আমি যদি পাষাণও হয়ে যাই তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না প্রভু। আমার প্রভু এসে গেছেন। কতদিন আছি বসে প্রভুর পথ চেয়ে, অবশেষে আজ সেই শুভক্ষণ এসেছে। কত দেরি করলেন প্রভু আপনি আসতে। আপনার পথ চেয়ে চেয়ে আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। আপনাকে ডাকতে ডাকতে আমার জিভ অসাড় হয়ে গেছে। আপনাকে দর্শনের অভিলাষ নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি প্রভু। ঋষিবর, আমি আপনার দুঃখ বুঝতে পারছি। এটা জেনেও যে আশ্রমের থেকে বাইরে বেরোলেই আপনি পাষাণ হয়ে যাবেন, আপনি আশ্রমের সীমারেখা কেন পার করলেন ঋষিবর? প্রভু, এটাই তো ভুল হয়েছে আমার, যে এত বছর ধরে আমি কেবল প্রতীক্ষাই করে এসেছি। এই সীমারেখা আমার অনেক আগেই অতিক্রম করা উচিত ছিল, কারণ মানুষ যতদিন না সীমা অতিক্রম করতে পারে ততদিন সে ঈশ্বরের দর্শন পায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।